বসো। তোমার নামটা কি বলো? তোমার নিজের মুখেই শুনি। আমার নাম অভিনন্দন। পদবি বলায় তুমি বোধহয় ঠিক বিশ্বাস করো না, তাই না? এই পদবি টদবিগুলো আমার একটু বাড়তি মনে হয়। পোস্ট মডার্ন মিনিমালিজম। বলো কি বলতে চাও। আমি আপনার মেয়ে নিশাকে আই লাভ হার অ্যান্ড আই ওয়ান্ট টু সেটেল ডাউন উইথ হার। দ্যাটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অফ ইউ, আই মাস্ট সে। আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল শাইন ইন দ্য ফিউচার। ফিউচার, এই ফিউচার শব্দটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। অনেকগুলো জিনিসের ফিউচার, দুটো পরিবারের ফিউচার, বংশমর্যাদার ফিউচার, তোমাদের বংশধরদের ফিউচার এবং সর্বোপরি তোমাদের দুজনের ফিউচার, যেটা ঠিকঠাক না হলে খুব বিপদ। তোমরা কোথায় থাকো, তোমার বাবা কি করেন, আমি খোঁজ নিয়ে দেখেছি। সেটা ঠিকঠাক জায়গায় নেই। তুমি যে সোফাটায় বসে আছো ওটার দাম জানো? তোমাদের বাড়ির একতলাটার থেকে ওর দাম বেশি। আপনার মানুষকে মাপবার মাপকাঠিটা একটু আলাদা। এক্স্যাক্টলি। আপনাকে তাহলে রাজি করানোর কোনো উপায় নেই? আই এম অ্যাফ্রেড নট। নমস্কার, আসছি। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে গেলে আমি অবেলায় শুয়ে কেন বাবা? কি হয়েছে? কিছু না। নে, খা। পৃথিবীটা এরকম কেন মা? কি হয়েছে? মানুষ মানুষের সাথে এতটা খারাপ ব্যবহার করতে পারে? কি হলো? ভালো মানুষের কোনো দাম নেই। চুপ কর, পৃথিবীটা এরম মা। চুপ কর। কি হয়েছে? কি হয়েছে? অভি, আচ্ছা, ইনি কে? দীনেশের ঠাকুরদা। জুট মিলের ব্যবসা উনি শুরু করেন। যুদ্ধের বাজারে পাটের দালালি করে বড় লোক, তাই থেকে সব কিছু খুব টানটান করতেন। ওই এমন হয় আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ইনি আপনাকে এখানে এনে থাকতে দিয়েছিলেন? হ্যাঁ, তার আগে আপনি কোথায় থাকতেন? রানাঘাটে পৈতৃক বাড়িতে। স্যার, এত বড় বড় ছবি আঁকতো কি করে বলুন তো? আমি তো এখনো পর্যন্ত একটা আমের ছবি আঁকতে পারলাম না। হ্যাঁ, সেই জন্যই তো তুমি পুলিশ হয়েছো। পারলে তো এরকম আর্টিস্ট হতে। আচ্ছা, ওই দীনেশ বাবুর মেডিকেল ফিল্ডে স্পেশালাইজেশন ছিল কোনো? হ্যাঁ, না, উনি ছিলেন জেনারেল ফিজিশিয়ান। আচ্ছা, ওনার মিসেসের সঙ্গে ওনার সম্পর্কটা কিরম ছিল? মানে স্বামী স্ত্রী হিসেবে থাকাকালীন বোঝাপড়া? ওমা, কখন এলে? আমি খাবার গরম করতে বলি? এখন আমার খাবার সময় নয়। তোমার খিদে পেয়ে থাকলে খেয়ে শুয়ে পড়ো। নিশা, আমি বুঝতে পারছি হয়তো আমার জীবনযাপনটা একটু অন্যরকম। তোমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। কি করবো বলো? এই বয়সে তো আর পাল্টাতে পারবো না। তুমি তোমার সংসার নিজের মতো করে গুছিয়ে নাও না, আমাকে এর মধ্যে বেশি জড়িও না। তবে হ্যাঁ, কিছু দরকার লাগলে বলো, যা বলবে করে দেবো। হতে থাকে যখন নিশা হঠাৎ একদিন রাস্তায় দীনেশকে এক অপরিচিত মহিলার সঙ্গে দেখে ফেলে।
রোগীর অবস্থা খুব খারাপ তাই তো? কি হয়েছে? রুগী? দীনেশ চৌধুরী এত রাত্রির বেলা হাউস কলে যায় না, এটা জানা উচিত তোমার। কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? 3 বছর হয়ে গেল বিয়ে। তুমি জানো না যে এ বাড়ির বউরা কোনো কৈফিয়ত চাইতে এন্টাইটেল নয়? তার স্বামীর অন্য মহিলার সাথে সম্পর্ক থাকলেও সে এন্টাইটেলড নয়? স্বামীর অন্য মহল? আচ্ছা আচ্ছা, আমার তো কিছু আমি জানি না তুমি কি দেখেছো কি শুনেছো, কিন্তু আমারও তো কিছু বলার থাকতে পারে। তোমার শোনার ধৈর্য আছে? আছে? তুমি তো বললে এ বাড়ির বউরা কোনো কৈফিয়ত চাইতে আরে এন্টাইটেলড ধুর, নয়। হ্যাঁ বলে তো কি, বলে তো কি হয়েছে, বেশ করেছে, কি হয়েছে? এই বাড়ির বউরা স্টেটমেন্ট করতে এন্টাইটেলড তো? এই স্টেটমেন্ট মানে? একটা কথা না কান খুলে শুনে রাখো, হ্যাঁ? লাস্ট টাইম তোমাকে বলছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইবে না। যদি চাও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কৈফিয়ত চাই? বৌদিমণি, মানাতে পারলাম না। বাহ, এ তো একবারে একতরফা দাম্পত্য কলহ, হ্যাঁ? আমার বউকে যদি এসব বিশ্বাস করানো যেত। আচ্ছা, এই নিশা দেবীর সঙ্গে তারপরে ওই দীনেশবাবুর আর যোগাযোগ হয়নি? না, নিশা তারপরে আর কখনো এ বাড়িতে ফিরে আসেনি। আর দিনেশের যে স্বভাব, তাতে করে যেচে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তা আপনি বড় দাদা হিসেবে যোগাযোগ মানে ওদের করিয়ে দেওয়া বা মীমাংসা করিয়ে দেওয়ার চেষ্টা করেনি কখনো? দেখুন, আমার সবসময় মনে হয়েছে এটা মানুষের একদম একান্ত একটা ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমি নিজে ব্যাচেলার, বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন আমি খুব একটা ভালো বুঝিও না। আমিও বুঝি না।